This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা, আমি ঠোঁটকাটা। আজ ঠোঁটকাটা শুরুতেই মহা গুগলি, শেনওয়ানের গুগলির মতোই মারাত্মক গুগলি বলতে পারেন। ভোটার লিস্টে ভূত খুঁজতে নেতাজি ইন্ডোরের সভায় কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় ২ নম্বরে থাকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথম বৈঠকেই যাননি, উল্টে সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল পাল্টা ভার্চুয়াল বৈঠক করবেন তিনি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট নিয়ে জেলায় জেলায় কোর কমিটি গড়ে দিয়েও শেষ মুহূর্তে তার ঘোষণা আটকে দেন দলনেত্রী স্বয়ং। এবার আরও বড় গুগলি, মহা গুগলি। প্রথমে শোনা গিয়েছিল তিনি জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে তা দলের সর্বস্তরের নেতা, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর সবার সঙ্গেই কিন্তু বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে থাকবেন, যার একটাই অর্থ আবারও মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং লোকসভা নির্বাচনের সময়ে এরকমই মেগা বৈঠক করতে দেখা গিয়েছিল তাকে। তারপর প্রায় দীর্ঘ 1 বছরে অনেক ক্ষেত্রেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে চর্চা শোনা যাচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এসব সক্রিয় নিষ্ক্রিয় তো সব আপনাদের কথাবার্তা, এইসব কথা আসছে কোথার থেকে? ফের বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই আবারও মেগা বৈঠকের মধ্যে দিয়ে দলের সংগঠনের রাশ আরও একবার হাতে তুলে নিচ্ছেন অভিষেক। তার মেগা বৈঠকের বহর দেখে এই প্রশ্ন তো উঠছেই। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি। এ তো ওপেন সিক্রেট, সবাই জানেন। শুরুর দিন থেকে তৃণমূলে মমতাই সব, মমতাই বস। ইদানিং অবশ্য বেশ কয়েকবার দলের অভ্যন্তরে নেতাকর্মীদের তিনি মনে করিয়ে দিয়েছেন তিনিই দলের চেয়ারপারসন। হয়তো দলের ভেতরে তেমন কোনো পরিবেশ তৈরি হয়েছিল। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, নতুন দল আসছে, আমি বেঈমান নই। কিন্তু এটা কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি তোলা ভরতপুরের এমএলএ, তৃণমূল এমএলএ হুমায়ুন কবির প্রশ্ন তুললেন, পুলিশ কি নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে? আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার পর থেকেই হুমায়ুন কবির বেজায় চটে আছেন। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এটা একটা ভয়ঙ্কর প্ররোচনা। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। এটা কিন্তু অপরাধমূলক বিবৃতি। দলের মুখপাত্র বলছেন, অর্থাৎ কুণাল ঘোষ বলছেন, এটা শুভেন্দুবাবুর অপরাধমূলক বিবৃতি। কিন্তু আমরা কোথায় অবাক হচ্ছি জানেন? তৃণমূল কোথাও শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করেনি, অন্তত এই যখন আমি ঠোঁটকাটা আপনাদের সামনে পরিবেশন করছি তখনও পর্যন্ত। যেখানে যত এফআইআর হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, ওই সব মন্তব্যগুলো নিয়ে সব করেছে কংগ্রেস। হুমায়ুন কখনো গর্জাচ্ছেন, কখনো চমকাচ্ছেন, কখনো আর্তনাদ করছেন। দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও
শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব? এ বলে তার নিজের টিকিটটা কনফার্ম করার জন্য সব পাতলা মারছে। দিদির অরিজিনাল সাম্প্রদায়িক রাজনীতির ধ্বজাধারী হয়ে নিজের টিকিট কনফার্ম করে ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে? পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি, আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না। অর্থাৎ হুমায়ুন বাবু যে পুলিশের বিরুদ্ধে বজ্রনিক্ষেপ করছেন, আমাদের প্রশ্ন সেই পুলিশ কার আন্ডারে, কার নেতৃত্বে সেই পুলিশ? তৃণমূল সরকারের নেতৃত্বেই তো চলে। তাহলে কেন পুলিশ এফআইআর করছে না? শতপ্রণোদিত এফআইআর। কিন্তু আরও একটা প্রশ্ন আসে, শাসক দল তৃণমূল কংগ্রেস, যে কথা আমরা প্রশ্ন তুলছি, কেন এফআইআর করছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? শঙ্কর ঘোষরা মনে করিয়ে দিচ্ছেন তার পুরনো মন্তব্য। উনি বলেছিলেন 30% হিন্দুকে কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা। ভোটের আগে 30শে এপ্রিল আগে যোগী আদিত্যনাথজি প্রতাপ সংঘ শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে বেলা 1:30টার সময় মুসলিম জাতিকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দেব 7 পীড়া, মানে 7 জনম দাঙ্গা করার সাহস করবে না। এ কথা যখন 30শে এপ্রিল 1:30টায় বলেছিলেন, পরের দিন 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমি বলেছি, 100 বার বলবো। প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং হুমায়ুন কবির বলছেন তিনি ওই কথা 100 বার বলবেন। গতকাল বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক প্রসঙ্গ তোলায় মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন জানেন? কালই তো বলেছিলাম আপনাদের যে তাদের মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে হুমায়ুন কবির, এমনকি ফিরহাদ হাকিমকেও। ফলে আজকে থতমত খেয়ে আজকে বলছেন ফিরহাদ হাকিম সাহেবকে আমি গোপনে বকেছি, হুমায়ুনকে আমি গোপনে বকেছি। মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম, মদন মিত্র, হুমায়ুন কবিরকে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। এগুলো আপনার নেতারা বাইরে এসে বলবেন, আর আপনি ওনাদেরকে গাল টিপে গোপনে আদর করে বলবেন এগুলো কি বলছো। ধম থাকে যদি ওনার, তাহলে এগুলো প্রকাশ্যে বলুন। তার মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় অমত প্রকাশ করবার পরেও নিজের মতে স্থির হুমায়ুন কবির। দলের থেকেও ধর্মীয় পরিচয় এবং ধর্মকেই এগিয়ে রাখছেন তিনি। 100 বার বলবো, যখন আমার জাতিকে কেউ এইভাবে অ্যাটাক করবে আমিও পাল্টা তার জন্য। আমি আগেই বলছি, কেউ ঢিল মারলে তাকে পাটকেল খেতে হবে। মনে রাখবেন, আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। ওরা যখন স্লোগান দেয় বিভেদের, আমরা স্লোগান দেয় ঐক্যের। কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। এখনো 1 বছর বাকি বিধানসভা নির্বাচনের। তার আগে হিন্দু বনাম মুসলিম, বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের একটা দ্বৈরথ, তার আবহ কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। অর্থাৎ শাসক দলের অন্দরেই বিতর্ক বেঁধে গেছে। এটা একটা আরো বড় বিতর্ক, কাল যেখানে ছিল তার থেকেও বড় বিতর্ক। দল আগে না জাত? সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার চোখে সমস্ত ধর্ম সম্প্রদায় সমান। এমএলএ বলছেন তার কাছে আগে ধর্ম, অর্থাৎ আগে সম্প্রদায়, আগে জাত, তারপরে দল, মোদ্দা কথা। ফলে শোকজের নোটিশ পাচ্ছেন ভরতপুরের এমএলএ। দরকার হলে তাকে সাসপেন্ডও করা হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কথা আছে, তৃণমূলের বিধায়করাও সমাজেই থাকেন। কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে। যদি আমাকে এই সাবজেক্ট নিয়ে কোনো দল সকজ করে, যথাযথ আমি উত্তর দেব। আমি যতক্ষণ জীবিত থাকবো আমার কাছে যে কোনো কিছু, সেটা সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি আমার জাতির সত্তা, আমার ধর্ম। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান
যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না। আমি আবার বলেছি, আমাকে যদি কেউ বলে চ্যাংদোলা করে আছাড় মারবো বা রাস্তায় ফেলবো, আমি 100 বার বলবো ঠুসে দেবো বা মারবো। হুমায়ুন কবির দমছেন না, তাকে দল কেমন থামাতে পারলো দেখলেন তো? সেটা সাজানো ঘটনা নয় তো, ঠিক ম্যানমেড বন্যার মতো নয় তো। বিরোধী দলনেতা ক্রমাগত হিন্দু হিন্দু করে ধুয়ো তুলে যাচ্ছেন, বেশ কয়েক মাস আগে থেকেই একটু বাড়িয়েছেন। তাকে ঠেকাতেই, মানে তার হিন্দুত্বের লাইনকে ঠেকাতেই কি হিন্দু মন জেতার কৌশল নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? পরপর দুদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেভাবে হিন্দুত্বের পক্ষে সওয়াল করেছেন, সমস্ত ধর্মের পক্ষেই সওয়াল করেছেন, কিন্তু নিজের হিন্দুত্বের পরিচয় বড় করে দেখিয়েছেন, নিজের ব্যক্তিগত ধর্মাচরণের কথা বলেছেন, তাতে তো এই প্রশ্নটা এখন স্বাভাবিক। হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। তৃণমূল কংগ্রেস 2021 সালের বিধানসভা নির্বাচনে বুঝতে পেরেছে সিংহভাগ হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। তো স্বাভাবিকভাবে এখন হিন্দুদেরকে বোকা বানানোর জন্য কিছু কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আমি আগেও বলেছি, সেই উদাহরণ দিয়েছি যে রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, আর সেই গেরুয়া দেখে মা সীতা ভুল করেছিলেন। বাংলার জনগণও যদি মা সীতার হয়ে ভুল করেন রাবণের গেরুয়া পরা দেখে, তাহলে পরে হরণ হবে সীতার হরণ হওয়ার ফলে এত কাণ্ড হয়েছিল। তো সবটাই হচ্ছে বিড়াল তপস্বী। আসলে ব্যাপারটা হচ্ছে বুঝতে পেরেছেন যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোট, তার একমাত্র কারণ তিনি নিজে। যেভাবে ওই যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, যেভাবে তার দুধ এবং লাথি নিজে খেয়েছেন খান, কিন্তু বাংলার মানুষ সেই লাথি কেন সহ্য করবে? বাংলার মানুষ তাদের দুধও খায় না, তাদের লাথিও সহ্য করবে না। ফলে এখন বুঝতে পেরেছেন যে 30%-এর বিরুদ্ধে 70% পুরো একজোট হয়ে গেছে। সেই জন্য এখন তিনি কখনো দোল উৎসবের নাম করে সেখানে ডান্ডিয়া নাচছেন, আর কখনো ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন। আলটিমেটলি রাবণের বধই হয়েছিল, রাবণের বধ এক্ষেত্রেও হবে। সাজানো ঘটনার কথা কেন বলছি, মানে এই সংশয় কেন প্রকাশ করা হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বারবার কি বলেন বলুন তো? আরো একবার মনে করিয়ে দিই আপনাদের, কে কি খাবে, কে কি পরবে, সেটা তোমরা ঠিক করে দেবে তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না, কে কি খাবে সেটাও ঠিক করে দেবে। ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ ছানা খাবে। শিক্ষা দেবে ওরা, ঠিক করবে কে কি খাবে কি না খাবে। তার মানে বুঝতে পারছেন কোন জায়গাটায় গেছে। অথচ নবদ্বীপে তাঁর দলেরই পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমন্বয় সভায় এই দোলের সময় তিনি কি ফতোয়া জারি করেছেন জানেন? নবদ্বীপবাসী যেন 3 দিন নিরামিষ খেয়ে থাকেন। একটা ধর্মের একটা রীতিনীতি থাকে, প্রত্যেক ধর্মের আলাদা। আমাদের হিন্দু ধর্মে বিশেষ বিশেষ পুজো পালনে আমরা নিরামিষ ভক্ষণ করে থাকি। এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি। তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ বুঝি। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে, ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি, আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন।
আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। হঠাৎ ওই ময়ূরপুচ্ছ লাগিয়ে হিন্দু সাজার চেষ্টা হচ্ছে। তোলামূল পার্টি রাজনীতি ছাড়া কোনো কিছু করে না। বাঙালি হিন্দু, উদ্বাস্তু হিন্দু, হিন্দি ভাষাভাষী বাঙালি, তাদের মধ্যে যে জাগরণ হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং সেই কারণে এক মুখিয়া বলছে যে বারবার হিন্দুত্বের কথা, হিন্দু সাজার কথা। এরা প্রকৃতপক্ষে আরএসএস এর কর্মসূচি রূপায়িত করছেন। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলছেন, আর চৈতন্যদেবের যে আদর্শ তার বিরুদ্ধে কথা বলছেন। এ বাংলায় আরেকটা দেখছি, বিধানসভার মধ্যে দিদি হিন্দুত্ব কত বড় হিন্দুতা প্রমাণের চেষ্টা করছে, অথচ নবদ্বীপে দোলের সময় খুশি করার জন্য তিনি সেখানে মাছ মাংস বন্ধ করে দিচ্ছে। তো বিজেপির রাজ্য হলে দেখেছি এগুলো আমরা। এতদিন নবদ্বীপে দোল পালনের জন্য মাছ মাংসের দোকান বন্ধ করার প্রয়োজন পড়েনি। বাঙালি মানে মাছ খাই, বাঙালির উৎসবে প্রসাদ হয় মাছ। কি হচ্ছে বলুন তো? ভরতপুরের এমএলএ, নবদ্বীপের পুরপ্রধান, কেউই তো দলনেত্রীর নির্দেশকে পাত্তা দিচ্ছেন না, পরোয়াই করছেন না। নেত্রী বলছেন এক লাইনে চলতে, তারা চলছেন উল্টো লাইনে। তৃণমূলে মমতার নিয়ন্ত্রণ কমছে, এটা ভাবাও জাস্ট অসম্ভব। অন্তত এখনো পর্যন্ত যা অবস্থা, তাহলে সবটাই খেলা, মায়ার খেলা। শুরু হয়েছে, শুরু হয়ে গেছে খেলা, চলছে খেলা। এই যে আমি দিয়ে দিলাম পদত্যাগপত্র, এটা খেলা হলো। অনেক টানাপোড়েনের পর পদত্যাগ করেছেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। দলকে খেলিয়ে ইস্তফা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সোজা হিসেব কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ওনাকে বলেছি যে পার্টি চাইছে আপনি রেজিগনেশন দিয়ে দিন চেয়ারম্যান হিসেবে, ইমিডিয়েটলি দিয়ে দিন। তার কারণ পানিহাটি পৌরসভা ঠিক মতন চালাতে হবে, পার্টি চাইছে আপনি রেজিগনেশন দিন। দল চাইছে মানে দলনেত্রী চাইছেন। মন্ত্রিসভার নাম্বার 2 বলার পরও খেলছিলেন এবং খেলাচ্ছিলেন মলয় রায়। শেষ পর্যন্ত ইস্তফা দিয়েছেন বটে, কিন্তু ইস্তফাপত্রে তিনি কি লিখেছেন জানেন? মুখ্যমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ করছি। মিডিয়ার সামনে বললেন বিনা কারণে তাকে পদত্যাগ করতে হলো, অর্থাৎ তিনি মনে মনে এটা মানতে পারছেন না। কি কারণে তাহলে পদত্যাগটা করতে হলো আপনাকে? কোনো কারণ নেই, পদত্যাগ করতে বলেছেন, আমি পদত্যাগ করেছি। মুখ্যমন্ত্রী যা চেয়েছেন সেটাই নিয়েছি। ওনাকে সম্মান দিয়ে, ওনার প্রতি আস্থা দেখিয়ে আমি পদত্যাগ করেছি। চিঠিতে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর জন্যই বলেছেন বলে বলছেন? কোনো ভুল নেই, মুখ্যমন্ত্রী বলেছে তার উপরই আমি করেছি। আমরা অন্য কেউ বলেনি। মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আমি তাকে সম্মান দিয়ে পদত্যাগ করেছি। চিঠিতে উল্লেখ করেছেন? অবশ্যই। কি উল্লেখ করেছেন চিঠিতে? ওইটাই উল্লেখ করা, মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলাম, পরিষ্কার বলা আছে। উনি নির্দেশ দিয়েছেন, ওনার নির্দেশ পালন করেছি। ভেবে দেখুন, এমন একজন বর্ষিয়ান পুরপ্রধান, অনেক পুরনো নেতা তো, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন, কিন্তু তাকে কোনো অপরাধ ছাড়াই সাজা পেতে হলো, এটা তিনি বলতে চাইছেন। মুখ্যমন্ত্রীর স্লোগানের জবাবও দিয়েছেন, খেলা হবে, অনেক খেলা বাকি। ভাবা যায়? ইঙ্গিত দিলেন 7 দিনের মধ্যে আরও বড় খেলা হবে। আবার ফিরতে চাইছেন নিজের চেয়ারে। খেলা আবার হবে। শুরু হয়েছে, শুরু হয়ে গেছে খেলা, চলছে খেলা। এই যে আমি দিয়ে দিলাম পদত্যাগপত্র, এটা খেলা হলো। পদত্যাগপত্র গ্রহণ হলো কি না, পদত্যাগপত্র নো কনফিডেন্স আসবে, নো কনফিডেন্সে এটা কনফিডেন্স হবে কি হবে না, বা নো কনফিডেন্স থাকবে। খেলা অনেক বড়। আসল মালটা ওখানকার এমএলএর পকেটে আছে। মালটা খেয়েছেন তিনি, আর চাকরি গেল এনার, ফলে স্বাভাবিকভাবে তার কিছু ব্যথা দুঃখ তো থাকবে। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে, সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা। এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। এখনো প্লেয়ার জার্সি পরে নামেনি, জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা দলের কেউ আছে। হ্যাঁ, তা কি করে বলবো? দলের কেউ খেলতেও পারে। রাস্তা ধমকি জবাব করে দিয়েছে,
ও বুড় হাতে এমনি লড়তে পারে না, রাতে ধমকি যে করে দিয়েছে। মাঠে যদি রাজনীতি খেলা খেলতে আসে, সে খেলা আমি প্রত্যক্ষভাবে খেলেছি, ভবিষ্যতে আরো বড় করে খেলবো অমরাবতী মাঠ নিয়ে। যে খেলা খেলছে সে খেলাই খেলবো। নোংরা খেললে যারা খেলছে সেখানে খেলতে হবে, নোংরা খেলবো। ভালো কেউ খেললে ভালো খেলবো। খেলা কার সাথে হচ্ছে? আপনি যে বললেন যে খেলা জার্সি পরেনি, পড়বে যারা মনে করলো যে মাঠটায় বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এখন প্রমাণ করতে হবে তো যে ঘটনা সত্য না মিথ্যা, এটা আগামী 7 দিন মধ্যে প্রমাণ করতে হবে। খেলা আবার হবে। আমরাও দেখি কোন খেলা হয় ওই অমরাবতীর মাঠ নিয়ে। আজও উত্তাল বিধানসভা, ফের ওয়াকআউট বিজেপির। স্পিকারের সঙ্গে তীব্র বাদানুবাদ বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। কোনো প্রশ্নপত্র দেওয়া হলো না, অভিযোগ তুলে বাদানুবাদ। বিধানসভার কক্ষ ছাড়েন বিজেপি বিধায়ক। বুধবার স্পিকার জানিয়েছিলেন কাগজ ছোড়া হচ্ছে বিজেপির তরফ থেকে, কুচি কুচি করে কাগজ, সরকারি কাগজ, তার খুব খারাপ লাগছে। তাই বিধানসভার অধিবেশনের সঙ্গে জড়িত নথিপত্র কিছুই দেওয়া হবে না বিজেপিকে। সেই মতো কাগজ দেওয়া হয়নি বলে দাবি। বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, যে বিধায়করা বিধানসভার চেয়ার টেবিল ভাঙচুর করলো তাদের কি হলো? প্রশ্নোত্তরে স্পিকার জানান, পরিষদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই চলতে হবে। পরের দিন থেকে আবার বিজেপিকে কাগজ দেওয়া হবে। এর আগে বিধানসভায় কাগজ ছেঁড়ার শাস্তি মকুব করলেন স্পিকার। প্রশ্ন এসেছে আমাকে, হঠাৎ বলছে শিখা চ্যাটার্জি বলুন, তা আমি কি বলবো? আমার কোন প্রশ্ন এসছে আমি নিজেই বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি একটা সময় স্পিকার এর কাছে আপনার ছুঁড়ে ফেলে দিয়েছিল কাগজ লোকসভায়, তাকে কিন্তু কোনো অসম্মান করা হয়নি ওই লোকসভা থেকে। অথচ এই জায়গায় বিরোধী যারা আছে তাদের হাতে, কারোর হাতে প্রশ্ন নেই। হোয়াট ইজ দিস? এটা কোন গণতন্ত্র বলুন? মাইকও বন্ধ করে দেওয়া হলো তারপরে। বলুন তাহলে এটা বলার জায়গা যদি না থাকে, ওনারা কেন পরিষ্কার বলে দিচ্ছে না আমরা বিরোধী ছাড়া আমরা চালাবো? বলেন না। আমি বলছি আপনাদের বুকে কোনো কলেজা নেই, আপনাদের কলেজের ক্ষমতা নেই, আপনারা বলবেন যে বিরোধীদেরকে আমরা বলেন করে ব্যাক করে দিচ্ছি। রাজনীতি, প্রশাসন, এই সংক্রান্ত নানা রকম খবর বিশ্লেষণে আবার আসবো, কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর অবশ্যই মানুষের জন্য। শিলিগুড়িতে বিধ্বংসী ভয়াবহ আগুন লেগেছে। ইস্টার্ন বাইপাসে প্লাস্টিক গুদামে আগুন ছড়িয়ে পড়েছে গোডাউনের পাশের বাড়িগুলোতেও। গোটা এলাকা বিদ্যুৎহীন করে দেওয়া হয়েছে। আগুন আয়ত্তে আনতে লড়াই চালাচ্ছে দমকল বাহিনী। শিলিগুড়িতে বিধ্বংসী আগুন, যে ছবি দেখছেন, ইস্টার্ন বাইপাসে প্লাস্টিকের গুদামে আগুন। স্বাভাবিক, প্লাস্টিক দাহ্য পদার্থ, দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। গোডাউনের পাশের বাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 7টা নাগাদ আগুন লাগে, তারপর আশেপাশের অন্তত দুটি বাড়িতেও এই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু এলাকায় দমকা হাওয়া বইছে, সেই কারণে কিন্তু আগুন দ্রুত ছড়াচ্ছে। একাধিক ইঞ্জিন ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে, দমকলের 4টে ইঞ্জিন কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীরা। আমি একবার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলি, যারা সন্ধ্যা থেকে এই এলাকায় আছেন। দাদা, আপনাদের নাম কি? এলাকার বাসিন্দা তো আপনারা? আমরা এখানকারই বাসিন্দা। এখানে মোটামুটি 1 ঘন্টা আগে থেকে আগুনটা লেগেছে। গোটা এলাকাটা তো ঘিঞ্জি না, গোটা না আছে 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। গোটা এলাকাটা তো ঘিঞ্জি এলাকা। হ্যাঁ, ঘিঞ্জি প্রচুর ঘন আছে, কিন্তু আমরা বলছি যে এই গোডাউনটা, যেটা প্লাস্টিকের গোডাউনটা, বা পরবর্তী যেটা বাড়িটা আছে, যে বাড়িতে দাঁড়িয়ে আছি আমরা, কল্যাণদার ভাগ্নি বাড়ি এটা।